তো আচ্ছা থেকে চলবে ক্লাসটা সকালবেলা মোটামুটি সাতটা সাতটা সাড়ে সাতটার মতো আর কি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো টপিক হচ্ছে আমরা এই টপিকগুলো কভার করব। ফার্স্ট টপিক হয়ে গেল আমাদের, এখান থেকে তো কিছু কিছু করানো ছিল, আরেকবার করে দিচ্ছি আমি। হ্যাঁ, ফার্স্ট র্যাপিড ফায়ার টেন্স পড়তে হবে। ডাব্লিউপি হোক আর যেই এক্সাম হোক, কেপি হোক, 10 নম্বরের ওয়েটেজ আছে, 10টা নাম্বার আছে। তো 10টা নাম্বারের মধ্যে 6-7 যদি কেউ ইংলিশে তুলতে পারে তাহলে ওর স্কোরটা মানে থেকে অনেক আলাদা থাকবে, বুঝছে। টেন্স পড়বো আমরা, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচের এই 8টা ভাগ, তার মধ্যে এখানে আর্টিকেল প্রিপোজিশন আছে, এগুলো থেকে প্রত্যেকবারই 2-1টা করে প্রশ্ন আছে। হ্যাঁ, আর এগুলো থেকে ফাংশনাল গ্রামার আছে, কোন জায়গাটা কীভাবে কাজ করছে, এই ফাংশনাল গ্রামার পার্টস অফ স্পিচের হলো। এখানে একটা ছোটো টপিক কোয়েশ্চেন আছে, এটা থেকেও প্রশ্ন আছে। মডাল অক্সিলারিস কোথায়, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড কোথায় বসবে হলো। এটা হচ্ছে গ্রামারের পার্ট। এদিকে চলে আসে ভোকাবুলারিতে, ওয়ান ওয়ার্ড কিছু কিছু করানো হয়েছে, মোটামুটি 500 মতো। ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস আমরা করব, সিনোনিম আছে, স্পেলিং টেস্ট আছে, ফেজাল ভাব আছে। তার মধ্যে ইউটিউবে এই দুটা টপিক মনে করানো আছে, পিডিএফের লিঙ্কও দেওয়া আছে, ঠিক আছে, ইউটিউবে দেখে নেবা। প্রভাব বলে একটা, এর আগের পরীক্ষাতে প্রভাব কিছু এসেছিল, মানে ডাব্লিউপির ইংলিশ কোনবারে কোনটা দেবে কিছু ঠিক অনুমান করতে পারবে না কেউ। যেবারে ধরনের যে প্রভাব দিলে তো 5টায় প্রভাব দিয়ে দিচ্ছে, যেবারে ধরনের যে PQRS দিচ্ছে সেন্টেন্স সাজানো, তো 5টাই সেগুলো দিয়ে দিচ্ছে। তো এখনও পর্যন্ত প্যাসেজ দেয়নি, প্যাসেজ দেখা যাক এবার কাজ দিচ্ছে কিনা। তবে পড়ে রাখতে হবে। বাকি প্র্যাকটিসের জন্য কি, এই গ্রামারগুলো করা হয়ে গেলে, এই যে এই গ্রামারের টপিকগুলো যদি করা হয়ে যায় আমাদের, তখন কী করতে হবে প্র্যাকটিসের জন্য, ইরর কারেকশন, ইরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর প্যারাজাম্বল। ইরর ডিটেকশন মানে তোমাকে 4টা পার্ট করে দেবে, ABCD, কোন পার্টে ভুল আছে, ঠিক আছে। যে পার্টে ভুল থাকবে সেই গোলাতে গোল করে দিতে হবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, একটা এরকম বড় লাইন লিখে দিবে, ওর নিচে আন্ডারলাইন করে দেবে তোমাকে, বলবে যে এই পার্টটার জন্য 1 2 3 4 কোনটাকে নেওয়া যাবে, নাকি এখানে লাস্টে লেখা দেবে নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। যদি সেন্টেন্সটা না পাল্টাতে হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট, আর যদি পাল্টাতে হয় ওটা টেন্সেরও রুলস থাকতে পারে, ওখানে স্পেলিংয়েরও রুলস থাকতে পারে, যে কোনো ঠিক আছে। এর বাইরেও একটা টপিক হয়, সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এটা কোনো আলাদা টপিক নয়, টেন্সেরই টপিক, যে কোন সাবজেক্টের জন্য কোন ভার্ব আর কি বসে। ধীরে ধীরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো একটা লাইন দিয়ে দিল, মিডিলে ড্যাশ, আর ওর জন্য 4টা অপশন দেওয়া আছে, 1 2 3 4 হলো। প্যারাজাম্বল, প্যারাজাম্বল মানে একটা ঘটনা লেখা থাকবে, PQRS বলে এটাকে, ঠিক আছে। তো এটা সাজাতে হবে, আগে পরে ঘটনাটা লেখা আছে ধরে নাও, প্রথম ঘটনাটা ধরে নাও আর এ লেখা আছে, তারপরে ঘটনাটা ধরে নাও যে কিউ এ লেখা আছে, তারপরে একটা এস এ, তারপরে একটা পিতে। তো ওটাকে লাইন বাই লাইন পড়ে, পার্টস অফ স্পিচের আগে পরে ভার্ব কোথায় বসবে, সাবজেক্ট কোথায় বসবে, এই হিসেবে ভাবনা চিন্তা করে এটাকে আমাদের কি করতে হয়, সাজাতে হবে। এবার 4টা অপশনের মধ্যে তোমাকে দেবে, প্রথমে দেবে PSQR, পরেরটা দিল QSPR, তারপরটা দিল যে SPQR, আর লাস্টের দিল ধরুন PQRS। তো বলি কোনটা ঘটনা ঠিক আকার সাজানো আছে, তো 4টা অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেটা তোমাকে চুজ করে নিতে হবে। গট ইট? এরকম হলো ব্যাপার আমাদের। তো সিলেবাসটা আশা করে বুঝে গেছে, এতটুকুই থাকে মোটামুটি করে। এছাড়া এখানে ফিক্সড প্রিপোজিশন বলে একটা টপিক হয়, যখন আমরা প্রিপোজিশন পড়বো সেখানে ফিক্সড প্রিপোজিশন কিছু আমাদের পড়তে হবে, 200-300 মতো, ঠিক আছে। তো চাপ নাই, ডেলি করাবো, হালকা করে আমাদের হতে থাকবে, ঠিক আছে। আর ব্যাকআপের জন্য ক্লাস তোমাদের থাকছে, রেকর্ড করা, রেকর্ডিংস দেখে নেবে। তো প্রথম কথা আবার আরেকটু আলোচনা করে দেয়, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে,
ফার্স্ট জিনিসটা হচ্ছে আমাদের ইংলিশ। ইংলিশ কোত্থেকে এসছে রে? ইংলিশ হচ্ছে আমাদের ইংরেজরা তো শাসন করে চলে গেল। মোটামুটি কত সালে এসেছিল ইংরেজরা, মানে কতর দিকে? 1500-র দিকে, 1500 সামথিং, ঠিক আছে না? তো 200 বছর, 200, তাহলে 1700-তে মানে আর কি ওরা ক্যাপচার করেছিল। তো 1947-এ যেহেতু বলে স্বাধীন হয়েছে, তো এই যে আমরা পড়ছি এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। ব্রিটিশরা ইউকে, ইউনাইটেড কিংডম আছে না, লন্ডন যেখানে আর কি থাকে, ওইটা আমেরিকান ইংলিশ আমরা পড়ছি না, আমরা পড়ছি ব্রিটিশ ইংলিশ। হ্যাঁ, ব্রিটিশ ইংলিশ। আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের মধ্যে ডিফারেন্স রয়েছে, এক্সেন্টের ডিফারেন্স রয়েছে, উচ্চারণের ডিফারেন্স রয়েছে, ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ডেও ডিফারেন্স রয়েছে। তো আমরা কোন ইংলিশ পড়ছি? ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে। আর ইংরেজিটার জন্ম আমাদের এখান থেকে কারদের কাছ থেকে হয়েছে? ব্রিটিশদের কাছ থেকেই হয়েছে। হ্যাঁ, ওরা আসার পর দেশ শাসন করার সময় কী করেছে? সরকারি যেটা ভাষা, মানে ওরা তখন তো গভর্নমেন্ট করতো, তো তখনকার কী করেছে? ইংলিশটাই ওরা আর কি মেইন হিসেবে মেইন ভাষা হিসেবে রেখে চলে গেছে। তাহলে আমাদের কোনো আলাদা কোনো ভাষা থাকতো, হিন্দি থাকতো বা, হ্যাঁ, কারণ এত বড় একটা দেশ, কতগুলো ভাষা আছে হিসাব করে, কতগুলো রাজ্য আছে আর কতগুলো, ঠিক আছে। তো ইংরেজির জন্মটা হচ্ছে আমাদের ওখান থেকে, ভারতে। তো এর ফলে ধরে নাও যে আমরা কি হচ্ছে, ইংরেজিটা পড়ার ফলে আমাদের একটা গ্লোবাল কানেক্টিভিটি জিনিসটা থাকছে। ইংরেজিটা পৃথিবীর সব দেশেই মোটামুটি ইংরেজিটা চলবেই, অন্য ভাষা চলুক না চলুক ইংরেজিটা চলবেই, ঠিক আছে, যে কোনো দেশে চলে যাও। তো শিখে রাখা দরকার, ইংরেজি ল্যাঙ্গুয়েজ হয়ে গেল কি মাম্পি, ঠিক আছে। এখন তোমার একটা কার্যক্ষেত্রে ধরে নাও অন্য একটা দেশে যেতে হচ্ছে, তো ওখানে গিয়ে তো আর বাংলা বুঝবে না, হিন্দিও বুঝবে না, হ্যাঁ, ভাত খাওয়া তখন কি বলবা, এরকম আঙুল দিয়ে, ওরকম তো চলবে না, না সিচুয়েশন, তোমাকে বলতে হবে ওখানে যে ইংরেজিতে। চলো, তো আমাদের ওটা চলে গেলো স্পোকেন ইংলিশের পার্ট। স্পোকেন ইংলিশের পার্টটা আমরা পরে করব, পরে শিখবো। এখন তো আমাদের গ্রামারের জন্য যতটুকু দরকার সেটাই আমরা শিখবো, হলো। তো লেখাই আছে একটা ভাষা, ইংরেজিটা তো একটা ভাষা হয়। তো ভাষা আমাদের কি কি কাজে লাগে? ভাষা হচ্ছে আমাদের লেখা আছে দেখো, মিডিয়াম টু এক্সপ্রেস ওয়ান্স ফিলিং, আইডিয়াস অর ইমোশন, ঠিক আছে। হতে পারে ফিলিং, কোনো আবেগ, কোনো ধারণা, হ্যাঁ, এই সমস্ত জিনিস বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? একটা ভাষাকে ব্যবহার করে থাকি, একটা ভাষাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো একটা ল্যাঙ্গুয়েজের 4টা জিনিস থাকে ইম্পর্টেন্ট। কি কি জিনিস? প্রথম কথা হচ্ছে লিসেনিং, শোনার জন্য। আচ্ছা, আমরা যখন ছোটোবেলা থেকে ভাষা শিখে এসেছি, তখন একটা বাচ্চাকে ভাববা, প্রথম কথা বাচ্চাটা তো শিখে মা মা বাবা বাবা বলে, তাই না? আগে তো ওই শুনবে, তারপরে তো না বলবে। ওই জিনিসটা হচ্ছে প্রথম কথা। ভাষার 4টা জিনিস, একটা হচ্ছে শোনার ক্ষেত্রে কাজে লাগে, 2 নম্বর হচ্ছে বলা, শুনবে তারপরে না বলতে শিখবে, তারপরে রিডিং, আগে পড়বে তারপরে না লিখবে, রিডিং তারপর রাইটিং। তো 4টা জিনিস থাকে ভাষার মধ্যে ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস কি, শোনার জন্য কাজে লাগবে, বলার জন্য কাজে লাগবে, লেখার জন্য আর পড়ার জন্য, আর লেখার জন্য, হলো। এবার প্রত্যেকটা ভাষার মধ্যে গ্রামার বলে একটা জিনিস হয়। গ্রামার বানানটা দেখে নাও, গ্রামার বানানটা ফের স্পেলিং টেস্টে দেয়, GRAMMAR, গ্রামার। গ্রামার, ঠিক আছে, ER দিলেও চলবে না, তাহলে এখন গ্রামের হয়ে যাবে, গ্রামার, GRAMMAR, ঠিক আছে। তো গ্রামার জিনিসটা কি? ব্যাকরণ, বাংলায় যেটাকে বলছি ব্যাকরণ। তো ব্যাকরণ প্রত্যেকটা ভাষার, যে এরা ভাষাবিদ, লিঙ্গুইস্ট যারা ভাষাটাকে যারা তৈরি করেছে, তো ওরা ঠিক করে বলে দিয়েছে যে সাবজেক্টের সেন্টেন্স কোথায়, মানে সেন্টেন্সের সাবজেক্ট কোথায় বসবে, ভার্ব কোথায় বসবে, আর অবজেক্ট কোথায় বসবে। তো বাংলা মনে আছে আমাদের কি, আমি ভাত খাই, আর হিন্দিতেও আছে মে খানা খা রাহা হুঁ, এরকম এরকম ব্যাপারটা। তো আমি ভাত খাই, বাংলা ভাষায় ভার্বটা কোথায় আছে? খাওয়ার কাজটা লাস্টে। আর ইংরেজিতে এই ভার্বটা কিন্তু মিডিলে, আই ইট রাইস। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাই না? তো ওটা নিজের নিজের ভাষার ওপর, যেটা ভাষা যেরকম হয়ে গেল, যেমন বাংলা হিন্দি ভাষা এগুলো ভার্বগুলো আমাদের লাস্টে, ইংরেজি ভাষার মিডিলে। হ্যাঁ, কেন মিডিলে? এটার কোনো লজিক নেই, এটা যারা গ্রামারিয়ান, যে যারা তৈরি করেছে তারাই এটা আর কি করে দিয়েছে, বোঝা গেল জিনিসটা। চলে যাও এবার, ইংলিশটা কি বললাম? একটা ল্যাঙ্গুয়েজ, একটা কি হয়? ভাষা, তাই না?
এবার প্রত্যেকটা ভাষার মধ্যে কিছু সাউন্ড থাকে, সাউন্ড মানে ধ্বনি জিনিসটা হলো। আমাদের বাংলায় আসে না স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এই সমস্ত জিনিসগুলো। তো এটা হয়ে গেল। এই যে সাউন্ডগুলো উচ্চারণ করব আমরা, কি দিয়ে উচ্চারণ করব? এই যে উচ্চারণ করছি ও, ও একটা সাউন্ড হচ্ছে না? ওই সাউন্ডটাকে যদি আমি লিখি, তাহলে সাউন্ডটা আমরা কীরকম লিখে কি করি? যখন আমরা উচ্চারণ করছি ওটা হয়ে গেলো ধ্বনি, আর যখন আমরা লিখছি এটা হয়ে গেলো বর্ণ, মানে লেটার হয়ে গেলো আর কি। এই যে বর্ণ, ব্যাপারটা বুঝলা কি বললাম? যখন উচ্চারণ করছি ওটা হচ্ছে ধ্বনি, আর যখন লিখছি ওটাই হয়ে গেলো লেটার, বর্ণ। ঠিক আছে? আমি বললাম এ, একটা আওয়াজ বেরোচ্ছে না এ, তোমাকে কে বলেছে যে এ দেখতে এরকম হয়? কারণ আওয়াজটার সঙ্গে ওটা কানেক্ট করেছি আমি, ছোটোবেলায় এরকম আগে পড়ে এসেছি, তারপরে না হয়েছে। ফুল ডিটেলস একটু বুঝিয়ে দিচ্ছি, এগুলো বিস্তারিত দেবে না, তা তবু তো নলেজটা তো দরকার, তাই না? তো এইটার সাথে এর সাউন্ডটা আমরা কিন্তু কানেক্ট করেছি, তাই না? ছোটো হাতেরও তো আমাদের এরকম হয় না, যদি দেখাতো আমি বলতাম যে এরকম হয়। যদি ছোটো থেকে এটাই পড়াতাম তো এটাই হতো না, তো ওটাতে আমরা কানেক্ট করেছি জিনিসটাতে, বোঝা গেল? ছোটোবেলায় কতবার হাত ঘুরাইছো সেলট পেনে না রে? তো প্রত্যেকটা ভাষা কি বললাম যে কিছু কিছু সাউন্ড দিয়ে উচ্চারণ করা হয়, কিছু কিছু সাউন্ড দিয়ে কী করা হয়? উচ্চারণ করা হয়। আর এই উচ্চারণগুলোকেই যখন আমরা লিখি, সেটাকে বলা হয় লেটার বা বর্ণ। ঠিক আছে? হ্যাঁ, তো ইংরেজির যেটা সাউন্ড হয় মোটামুটি 44টা সাউন্ড রয়েছে, মেবি কম বেশি 44 সাউন্ডস। এখানে তো ডিটেলসটা লেখা নাই মনে হচ্ছে। তো এই যে 44টা সাউন্ড, এটা শুধুমাত্র 26টা বর্ণ দিয়েই আর কি প্রকাশ করে দেওয়া হয়। আমরা পড়ছি না অ্যালফাবেটের মধ্যে কটা লেটার থাকে? 26টা। ওই 26টা লেটার দিয়ে বিভিন্ন ধরনের উচ্চারণ করছি। যেমন গানে কীরকম সারে গামাতে অনেক রকমের সুরতাল আছে, ওরকম ব্যাপার হলো যে ইংরেজি অ্যালফাবেটের মধ্যেও ওখানে কম বেশি করে আমরা উচ্চারণটাকে করে নিচ্ছি 26টা লেটার দিয়ে। তো এই অ্যালফাবেটস হয় না ফের, ঠিক আছে? অ্যালফাবেট বানানটা দেখে নাও, ALPHABET, অ্যালফাবেট। তো এই অ্যালফাবেটটা দুই রকমের আমরা ভাগ করি, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। বাংলায় বললে একটা স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি, স্বরবর্ণ। তো ভাওয়েল যেটা, সেটা 5টা হয়। কি কি হয় লাবণী? AEIOU, এটা সকলের নলেজে আছে আমাদের। ভাওয়েল 5টা হয়, আর কনসোনেন্ট হয় আমাদের বাকি যে পড়ে থাকলো 21টা, BC G হয়ে গেল, তাই না? বাস একটু জলটা নিয়ে আমাদের তো ব্যাপার এইরকমই আর কি যাচ্ছে। এবার বলো যে লেটারগুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারি? এই যে লেটারগুলো একসাথে জোট করে আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারি, ঠিক আছে? ওয়ার্ড মানে কি? কয়েকটা লেটার পাশাপাশি বসে যদি মিনিংফুল কোনো জিনিস তৈরি হয়, ঠিক আছে? হ্যাঁ, আমি বললাম যে কারের কোনো মিনিং আছে? স্যার, কার মানে গাড়ি হয়, যেটাতে আমরা চড়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারি, তাহলে এটার মিনিং হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, হয়ে গেল। আমি যদি বলি গান, এটা মিনিং হলো, আছে গান, ঠিক আছে? পুলিশ বা পরবর্তীতে ক্রিমিনাল যাবে, ঠাস করে গুলি করে দেবো, ঠিক আছে? হলো, এই হলো গান। এবার যদি আমি বলি, ধরে নাও যে কোনো একটা দিয়ে দিলাম হ্যান্ডটাতে BCDE, ধরে নাও, এটা কি কোনো তাহলে ওয়ার্ড হলো? কেন হলো না ওয়ার্ড? শুধু শব্দ পাশাপাশি বসলেই হবে না, ওটার মিনিং থাকা চাই। যদি মিনিং থাকে তাহলে ওটা ওয়ার্ড হবে, আর যদি মিনিং না থাকে তাহলে কি হবে না? ওয়ার্ড হবে না। এই রে, হেলান থেকে উঠে বসো, তাহলে কাম নেই করেগা। ওকে, তো এই হলো ব্যাপার। তো কি বুঝলাম? যে লেটার পাশাপাশি বসে যদি মিনিং ক্রিয়েট করে তাহলে ওটাকে বলা হয় ওয়ার্ড, আর যদি মিনিং ক্রিয়েট না করে তাহলে ওটাকে কি বলবো আমরা? ওটা কোনো ওয়ার্ড নয়, ওটা কোনো
ওয়ার্ড কিন্তু নয়। নেক্সট আমরা কি দেখছি, চলে যাও, ওয়ার্ড লেখা আছে মিনিংফুল ইউনিট অফ লেটার্স। নেক্সট চলে যাবো, এবারে পাশাপাশি ওয়ার্ড বসে হতে পারে, সেন্টেন্স তৈরি হতে পারে, ফ্রেজও তৈরি হতে পারে। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, ঠিক আছে। সেন্টেন্সের তৈরি হওয়ার আগে, সেন্টেন্স তৈরি হওয়ার আগে কয়েকটা শব্দ মিলে তোমার ফ্রেজ তৈরি হয়। তো এগুলো বিশেষ করে আমাদের খুব একটা ডিটেলসে আসবে না, এগুলো বড় লেভেলের এক্সাম যেগুলো সেগুলোতে কাজে লাগে। যেমন ফ্রেজ শব্দগুচ্ছ, একবার পড়ে নাও, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট কমপ্লিট এ সেন্স হোয়েন দে আর ইউজড লোনলি, ঠিক আছে। ঠিক আছে, মানে কেমন জিনিসটা ফ্রেজ, এটা একটা বাক্যের অংশ, বাক্যাংশ বলা যেতে পারে, বাক্যের অংশ। কেমন বাক্যাংশ? আমি বললাম রাম অ্যান্ড শ্যাম, তো এটা তো সেন্টেন্সটা কমপ্লিট হলো না, না? তো ওই যে বাক্যের অংশ, ওটাকে ফ্রেজ বলা হচ্ছে, ঠিক আছে। ফ্রেজ নানা ধরনের হয়, নাউন ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, অ্যাডভার্ব ফ্রেজ হয়। হ্যাঁ, এগুলো নিয়ে বেশি মাথামাতি করছি না আমরা। ওয়ার্ড হয়ে গেলো, ওয়ার্ডের পরে ওয়ার্ড পাশাপাশি যদি মিনিংফুল বোঝায়, ওয়ার্ড পাশাপাশি বসে যদি মিনিংফুল অর্থ বোঝায়, তাহলে ওটাকে সেন্টেন্স বলবো আমরা। দেখো ডেফিনেশনটা দেখে নাও, মিনিংফুল ইউনিট অফ ওয়ার্ডস, ঠিক আছে। হ্যাঁ, তো একটা সেন্টেন্স বলো তো আমাকে, বাংলাতে বা মানে ইংলিশে বলো, দুই একটা সেন্টেন্স বলো। হ্যাঁ, রাম ইট রাইস, তাহলে রাম ভাত খায়। ইট, ইটস বলতে হবে তাহলে, তো কারণটা সিঙ্গুলার হয়ে গেল। তাহলে রাম ভাত খায়, রাম আলাদা ওয়ার্ড, খায় একটা আলাদা, ইট একটা আলাদা ভার্ব, রাইস একটা আলাদা ওয়ার্ড। তো এখানে তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ডের মিলে একটাকে একদম কমপ্লিট মিনিং বোঝাচ্ছে, বোঝাচ্ছে। তাহলে সেটাই হয়ে গেল আমাদের সেন্টেন্স। কি মাম্পি ঝিমিয়ে গেলে যে, এ হেনে আইসে বসো, এখানে আসছে সামনে। হ্যাঁ, কে ঝিমানোর মতো ক্লাসটা করাচ্ছে সাথী? অদ্ভুত। তো इससे ज़्यादा ना ही होगा हमसे बेटुआ, ঠিক আছে। এবার এই যে সেন্টেন্স, আমি একটা সেন্টেন্স লিখছি, আমি একটা লিখলাম সীমা লিখেছি রিনা ওয়েকস আপ আর্লি। কি বুঝতে, যে রিনা নামে একটা মেয়ে আছে যে কিনা প্রত্যহ মানে আর কি ঘুম থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এরকম আর কি বলতে চাইছি জিনিসটা। বা আর একটা সেন্টেন্স লিখি ছোট্ট করে ইজি ভাবে, আমি বলি ওয়েন্ট টু স্কুল। তাহলে বলো এখানে এগুলো তো ওয়ার্ড হয়, প্রত্যেকটা আলাদা না? এবার বলো এই প্রত্যেকটা ওয়ার্ডের কাজ কি সেম? না, এটা ওয়ার্ড কিছু আলাদা রকম কাজ করছে, এটা ওয়ার্ড কিছু আলাদা রকম, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করছে। তো এই যে কাজ করার ভিত্তিতে, কাজ করার ভিত্তিতে কি হয়েছে, ওয়ার্ডগুলোকে কিছু মানে ভাগে ভাগ করা হয়েছে, কি কাজের উপর ভিত্তি করে। তো এই যে ভাগ, এই যে শ্রেণী বিভাজন, এটাকে বলা হয় ইংরেজিতে পার্টস অফ স্পিচ। কি বলা হয় এটাকে? পার্টস অফ স্পিচ বলা হয়। ঠিক আছে, অনেকে বলবে যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি, তোমাকে বলবে যে পার্টস অফ স্পিচ 8 প্রকারের হয়, কিন্তু স্পিচ জিনিসটা কি? পার্টস অফ স্পিচ জিনিসটাই হচ্ছে এটা, যে বলবো একটা সেন্টেন্স তুমি যদি লিখি, তো সেন্টেন্সে নানা রকমের ওয়ার্ড পাওয়া যাবে, কোনোটা নাউন হয়ে গেলো, কোনোটা ভাব হয়ে গেলো। তো এই যে বিভিন্ন ধরনের টাইপ, এটাকে ভাগ করার যে প্রক্রিয়া, ওটাকেই বলছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ আমাদের যেমন এটা হয়ে গেলো নাউন, এটা ভার্ব হয়ে গেলো, এটা ভার্ব হয়ে গেলো, এটা প্রিপোজিশন হয়ে গেলো, এটাও নাউন হয়ে গেলো। ঠিক আছে, তো এই যে ভাগ করার প্রক্রিয়াটাকে কি বলছে? পার্টস অফ স্পিচ বলছে। ঠিক আছে, হয়ে গেলো। এই যে লেখা আছে এখানে দেখো ইংলিশে, যে ডিপেন্ডিং অন ওয়ার্ডস ফাংশনালিটি, শব্দের কার্যক্রম অনুযায়ী ইন এ সেন্টেন্স দে আর ডিভাইডেড ইন্টু 8 ডিফারেন্ট পার্টস। কয় ভাগে ভাগ করা যায়?
8 ভাগে ভাগ করা যায়। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ তো আমরা ছোট থেকেই পড়ে আসছি স্যার 8 প্রকারের হয়। তো আজকে আমরা বুঝে গেলাম যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি হয়, তাই না? প্রথম যদি আমি বলি, প্রথম ফার্স্ট ওয়ান কি কি হয় সেই ভাগগুলো হয়ে যায় আমাদের। প্রথম ভাগ হচ্ছে নাউন, তাই না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? ইন্টারজেকশন নিয়ে কোনো গ্রামার আসে না আমাদের, এটা শুধু তোমার ন্যারেশনের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে? এখান থেকে প্রিপোজিশন থেকে তোমাদের প্রত্যেক বছর ডাব্লিউপিতে এক্সাম মানে আর কি প্রশ্ন পড়ে থাকে। এর আগের বার লেডি কনস্টেবল যেমন থেকে দুটো ছিল, শুধুমাত্র নাউন থেকে দুটো ছিল। এটা ছিল কি? কালেকটিভ নাউন ছিল। কালেকটিভ নাউন থেকে প্রশ্ন ছিল লেডি কনস্টেবলের। ঠিক আছে? এবার যে কোনো জায়গা থেকে পড়তে পারে, সেটা বুঝে নিতে হবে আমাদের ফাংশনালিটি অনুযায়ী। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা একটুগুলো হালকা হালকা করে আলোচনা করে নিই যে নাউন। নাউন কথার অর্থ বাংলায় বললে কি বলে? নাম। কি বলে? নাম। বোঝা যাচ্ছে তো রে? নাম। কেমন নাম হতে পারে স্যার? কোনো মানুষের, হতে পারে কোনো বস্তুর, বা হতে পারে কোনো প্রাণীর। ঠিক আছে? বা হতে পারে কোনো জায়গার। ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, জায়গা হতে পারে, প্রাণী হতে পারে, ঠিক আছে, জিনিস হতে পারে। তো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যেটাকে দিয়ে নাম। আচ্ছা, এই জিনিসটার নাম কি রে? রিমোট। কে বলেছে তোমাদের রিমোট নাম হয়? এটার শিখে এসছো? এটা তো আলাদা নামে দিত। আমি বললাম এটার নাম এ হয়, তো তোমার বলে না স্যার। তার মানে কি? জিনিসটা অ্যাকচুয়ালি এটার নাম দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে না? আমার নাম কি? তাহলে ব্যাপারটা বলো। এটা তো আমার নাম দেওয়া আছে না? তো ব্যাপার হলো ওটাই, নাম, নেমিং ওয়ার্ড। এটা হচ্ছে কি? নেমিং ওয়ার্ড। এই হলো ব্যাপার। নাউন ইজ এ নেমিং, যেটাকে নাম দেওয়া হয় সেটা হলো তোমার নাউন, যা দিয়ে আমরা নাম বোঝাই। হতে পারে ব্যক্তি, হতে পারে বস্তু, হতে পারে জিনিস, হতে পারে জায়গা, হতে পারে আমরা কোথায় বাস করি রে, কোন জেলায় বাস করি? মালদা। তো ওটাও তো একটা নাম, তাই না? এই হলো ব্যাপার। প্রোনাউন। প্রোনাউন বলছে যদি নামের পরিবর্তে কিছু বসাই সেটাকে বলা হয় প্রোনাউন। নামের পরিবর্তে কিছু বোঝাই তাহলে বলে সেটা প্রোনাউন। যেমন আমি ধরে নাও যে গরুর রচনা লিখছি, গরুর রচনা। তো প্রথমে আমি যদি এইভাবে বলে থাকি যে গরু একটি আমাদের উপকারী প্রাণী, গরুর একটি লেজ আছে, গরুর দুটি কান আছে, দুটি কান, দুটা চোখ, এই সমস্ত। এবার পরের লাইনগুলো আমি লিখে দিচ্ছি গরু এই করে, গরু এই করে, গরু দুধ দেয়, গরু গোবর দেয়। ঠিক আছে? সব জায়গায় যদি আমি গরু 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 লিখে রাখি তাহলে শুনতে একটা কেমন বিরক্তিবোধ লাগছে না? তাহলে এই যে নামটা বারবার ব্যবহার না করে আমরা কিছু ওয়ার্ড করে থাকি, সেগুলোকে বলা হয় প্রোনাউন। ঠিক আছে? নামের পরিবর্তে যদি কিছু বোঝাই সেটাকে বলা হয় কি? প্রোনাউন। মানে সেন্স থাকবে। ইংরেজি যেমন হি, শি, ইট, দে, এই সমস্ত জিনিসগুলো আমরা কি ব্যবহার করে থাকি? প্রোনাউনে ব্যবহার করে থাকি, তাই না রে? প্রোনাউন। তাহলে বোঝা গেল রিপ্লেসেস এ নাউন। রিপ্লেস মানে সরিয়ে দেওয়া। তো নাউন হয়ে গেল ইজ এ নেমিং ওয়ার্ড, যেটা দিয়ে নাম দেওয়া হয়। প্রোনাউন হয়ে গেল আমাদের যেটা নামটাকে সরিয়ে দেয়, ঠিক আছে, নামের পরিবর্তে বসে। 3 নাম্বার চলে যাও, কী লেখা আছে? অ্যাডজেক্টিভ। বানানটা দেখে নেবা, অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এজেক্টিভ উচ্চারণটা অ্যাকচুয়ালি এজেক্টিভ, অ্যাডজেক্টিভও বলে অনেকে। ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে আমি বললাম নাউন আর প্রোনাউন। আমি বলছি একটা সেন্টেন্স, লিখে দিলাম একটা সেন্টেন্স ছোট্ট করে যে অরুণ ইজ এ অ্যান ইন্টেলিজেন্ট হবে। অ্যান বসতো, হ্যাঁ, অ্যান ইন্টেলিজেন্ট বয়। তাহলে ব্যাপার হয়ে গেল যে অরুণ ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এবার অরুণ, অরুণ তো একটা নাউন হয়ে গেল, এটা জিনিসটা অরুণ একটা কি হয়ে গেল? নাউন। এবার বলো অরুণ কেমন? ইন্টেলিজেন্ট। তার মানে বোঝাচ্ছে না? গুণ বোঝাচ্ছে তো।
তো গুণ বোঝালে এই যে এই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয় এটাকে? অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, তো এমন কিছু ওয়ার্ড যেগুলো গুণ বোঝাবে মানুষের হয়ে গেল বা যে কোনো জিনিস, মানুষের হতে পারে, জায়গার হতে পারে, গুণ বোঝালে সেই ওয়ার্ডটাকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। এরকম অ্যাডজেক্টিভ কি কি আছে? আমি বললাম যে লম্বা, বেটে, মোটা, খাটো, পাতলা, ফর্সা, কালো, যে কোনো রং, হলুদ, কমলা, লাল, এই সমস্ত জিনিসগুলো সবগুলোই কিন্তু হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সুন্দর দেখতে, খারাপ দেখতে, সবগুলোই কিন্তু হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সিল্কি চুল, কোকড়ানো চুল, সবগুলোই হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। মানে কি? যে একটা নাউন ওর যদি কোয়ালিটি বোঝায় বা গুণ বোঝায়, সেই ওয়ার্ডটাকে কি বলা হবে সাথী? অ্যাডজেক্টিভ বলা হবে। অরুণ ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। বোঝা গেল জিনিসটা? তাহলে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ দিয়ে 4 নম্বরে চলে যাও ভার্ব। ভার্ব, ভার্ব মানে কি পড়ে আসছি আমরা ছোট থেকেই? কাজ করা, না? তো আজকে বলে যাই, ভার্ব মানে শুধু কাজ করা নয়, ভার্বের 3টা রূপ আছে। হ্যাঁ, আমি একটা সেন্টেন্স বলছি, আমি বললাম যে আই হ্যাভ এ পেন। আমি বললাম আই অ্যাম এ স্টুডেন্ট। নেক্সট বললাম আই হলো। তাহলে বলো এখানে সেন্টেন্সের সাবজেক্ট 3টাই আই 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 আছে। প্রথম সেন্টেন্সটা বলো আই হ্যাভ এ পেন। তাহলে এখানে ভার্ব কোনটা? হ্যাভ। হ্যাভটা ভার্ব। আর কি আছে? আমার একটা কলম আছে। তাহলে এখানে কাজ করা বুঝেছে? আমার একটা কলম আছে বা আমি একটা রিমোট আছে, তো এখানে কাজ কোথায় হচ্ছে? হচ্ছে না তো। তাহলে এখানে কাজ কিন্তু হচ্ছে না। 2 নম্বরে দেখো আই এম এ স্টুডেন্ট। তাহলে আমি একটা কি? স্টুডেন্ট। এটা কি কাজ করা বোঝাচ্ছে? আই এম এ স্টুডেন্ট, আই এম এ ডক্টর, আই এম এ টিচার, এটা তো কাজ করা বুঝাচ্ছে না। 3 নম্বরে দেখো আই ওয়েন্ট টু স্কুল। তাহলে স্কুলে গেছিলাম। তাহলে এটা হলো তোমার ভার্ব। তো ভার্ব মানে যে কাজ করা হবে ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা হলো মেইন ভার্ব। আর এটাকে বলা হয় স্টেটিভ ভার্ব। এই এমটাকে বলা হচ্ছে স্টেটিভ ভার্ব, মানে অবস্থা বোঝাবে। আর এখানে এই হ্যাভটাকে পজেসিভ, SIVE, পজেসিভ মানে অধিকার করা কিছু বোঝাবে। আচ্ছা, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, তো এখানে কাজ তো হচ্ছে না। তো ভার্বের 3টা গুণ। 1 নম্বরে হচ্ছে ভার্বের 3টা গুণ। 1 নম্বরে করা, কোনো কিছু করা, কাজ, তোর যেটা বলে মেইন ভার্ব। 2 নম্বরে হওয়া, তুমি কি হও, ধরে নাও স্টুডেন্ট, ডাক্তার, পুলিশ, টিচার, তোমার পোস্ট আর কি, কাজ করো, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে থাকা, কোনো কিছু আছে তোমার, ওটাও কিন্তু ভার্বেরই একটা রূপ, পসেসিভ। বোঝা গেল? তো ভার্ব 3টা কাজ কিন্তু করে। কি কি? কোনো কিছু করা, কোনো কিছু থাকা বা কোনো কিছু হওয়া, তুমি কিছু হও, ধরে নাও। হলো জিনিসটা? তাহলে আরেকবার রিভিশন করে নাও। কি বললাম? 1 নম্বরে নাউন কি বললাম? যে নাম দেওয়া হয়। 2 নম্বরে কি বললাম? নামের পরিবর্তে বসে। 3 নম্বরে কি বললাম আমি? গুণ বোঝাবে। 4 নম্বরে কি বললাম আমি? ভার্ব। ভার্ব হচ্ছে আমাদের কি? 3টে জিনিস বোঝাবে, করা, হওয়ার, থাকা, ঠিক আছে? হ্যাঁ, আমরা স্কুল লাইফে ভার্বের কিছু নিয়ম মুখস্থ করেছিলাম না? প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইরকম জিনিসগুলো, এগুলো পরে দেখতে হবে আবার। 4 নম্বরে চলে এসেছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? দ্যাট কোয়ালিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। এটা এক্সাম্পল দিলে সব থেকে ভালো বুঝতে পারবে। আচ্ছা, আমি বললাম যে আচ্ছা, তোমাদের বিস্তারিত বলেছি। এখানে ভার্ব লেখা আছে না, ভার্বের আগে কি লেখা আছে? অ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে কোনো একটা কাজ ধীরে করছি না স্পিডে করছি, এটা অ্যাডভার্ব বোঝাবে। আমি একটা কাজ করছি, ধরে নাও আমি দৌড়াই। আমি কি করি? দৌড়াই। এবার এটা হলো নর্মাল ভার্ব। এবার যদি বলি আমি খুব জোরে দৌড়াই, তাহলে জোরে মানে কি বুঝতে পারছো তো? ভার্বের গুণটা বাড়িয়ে দিচ্ছে না? তো ওই যে জোরে,
বা স্পিডে, স্লো, ফাস্ট, এই সমস্ত ওয়ার্ডগুলো হয়ে গেল তোমার অ্যাডভার্ব। তাহলে কি বুঝলা, যে ভার্বের যদি কিছু গুণ বোঝায়, মানে ভার্বের কোয়ালিটি যে গুণ বোঝাবে সেটাকে অ্যাডভার্ব বলা হবে। ভার্বের যদি কম বেশি করে কেউ, ভার্বটাকে যদি কেউ কম বেশি করে, তাহলে তাকে কি বলা হবে, অ্যাডভার্ব বলা হবে। ঠিক আছে, 1 নাম্বার বোঝা গেল। হ্যাঁ, আমি বললাম শি ইজ বিউটিফুল, তো তার গুণ বোঝাচ্ছে, তার মানে তো এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাই না? আমি বললাম শি ইজ ভেরি বিউটিফুল, তো শি ইজ ভেরি বিউটিফুল মানে কি ব্যাপারটা বুঝলা? তো বিউটিফুল তো স্যার অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের যে গুণ বোঝাবে ভেরি, এই ওয়ার্ডটাও কিন্তু অ্যাডভার্ব হয়। সংক্ষেপে বলে দিলাম, পরে তো বিস্তারিত আলোচনা করবই। বোঝাচ্ছে কি? প্রথম কথা, ভার্বের যে গুণ বোঝাবে ওকেও অ্যাডভার্ব বলা হয়। 2 নম্বর কথা, অ্যাডজেক্টিভের যে গুণ বোঝাবে তাকেও কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। ঠিক আছে, যে ভার্বের গুণ বোঝাবে, যে অ্যাডজেক্টিভের গুণ বোঝাবে তাকে অ্যাডভার্ব বলা হয়। আর একটা হচ্ছে তোমার অ্যাডভার্ব আবার একটা নিজের গুণও বোঝায়। ঠিক আছে, ওটা আমরা বিস্তারিত হ্যালো, হ্যাঁ, আমি তো অফলাইনে। ঠিক আছে, এখন তো যেতে পারবো না, এখন তো ক্লাসে আছি। থামো তাহলে, আচ্ছা আমি ফোন করে দিচ্ছি, দাঁড়াও ওখানে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, হলো, অ্যাডভার্ব জিনিসটা বোঝা গেল। নাম্বার 6, প্রিপোজিশন। প্রিপোজিশন হয়ে গেল আমাদের কি, আচ্ছা প্রিপোজিশনটা আমি ছোট্ট করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। প্রিপোজিশন, একটা সেন্টেন্সে ধরে নাও দুটো নাউন আছে, এই দুটো নাউনের অবস্থান মানে একে অপরে কানেক্ট করে। ঠিক আছে, কেমন কানেক্ট করে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। হ্যাঁ, দ্য বুক ইজ অন দ্য টেবিল, হলো। তো তোমার হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে এই যে টেবিল এটা একটা নাউন হয়, আর এই যে বুক এটাও তো একটা নাউন হয়। তাহলে এই দুটো নাউনের বইটা কোথায় রাখা আছে, টেবিলের উপরে। তো এই দুটার অবস্থান বোঝাচ্ছে না, এই যে অবস্থান বোঝাচ্ছে এটাই হলো তোমার কোন ওয়ার্ডটা কাজ করছে, অনটা ছাড়া পড়ো তো দ্য বুক ইজ দ্য টেবিল হবে না, বইটা কোথায় আছে, টেবিলের উপরে। তো সেই জন্য এই যে ওয়ার্ড এটাকে বলছে প্রিপোজিশন, যে কিনা একটা নাউন অপর নাউনের অবস্থা বোঝায় আর কি। ঠিক আছে, তো প্রিপোজিশনের আরও ফাংশনালিটি রয়েছে, যখন বিস্তারিত আমরা পড়বো তখন আর কি ভালো করে জানতে পারবো। ঠিক আছে, নেক্সট লেখা আছে স্যার কনজাংশন। কনজাংশন হয়ে গেল আমাদের কি, দুটো ওয়ার্ড, জাংশন লেখা আছে না রে, রেলের জাংশন। রেলের জাংশন মানে কি, যেখানে অনেকগুলো রেল দাঁড়ায়। তো ব্যাপার হলো কনজাংশন এমন একটা ওয়ার্ড, কনজাংশন এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা কি করতে পারে, দুটো আলাদা ওয়ার্ড বা দুটো আলাদা ফ্রেজ বা দুটো আলাদা সেন্টেন্সকে জয়েন করে। আমি যদি বললাম রাম অ্যান্ড শ্যাম, তো অ্যান্ড দিয়ে আমরা যোগ করছি না, তো ওই হয়ে গেলো, ওটাই হলো তোমার কনজাংশন, দুটো আলাদা সেন্টেন্স। এটা বহুত আরও অনেক জিনিস রয়েছে, অ্যান্ড আছে, বোথ অ্যান্ড আছে। ঠিক আছে, হ্যাঁ বিস্তারিত, মানে এটা জয়েন করার ক্ষেত্রে কাজে লাগে, কানেক্টিং ওয়ার্ড লেখাই আছে। ঠিক আছে, নেক্সট হলো ইন্টারজেকশন। এটা কোনো গ্রামারের পার্ট নয়। ঠিক আছে, এটা হঠাৎ যদি সাডেন ফিলিংয়ের আর কি কথা বোঝায়। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে ফ্যানটা হঠাৎ করে যদি এখন পড়ে যায় ধপ করে,
তখন কেমন একটা সাউন্ড সবাই করবে, হঠাৎ একটা আওয়াজ বেরোবে আউচ করে, ঠিক আছে? তো সেটাই ওই যে সাডেন ফিলিং, সেটাই হচ্ছে তোমার ইন্টারজেকশন। বোঝা গেল জিনিসটা ছোট্ট করে? তো আজকের এই যে গ্রামারের বিস্তারিত আলোচনা এতটুকুই রাখছি, তারপর আমাদের ভোকাবুলারিটা হবে 35 মিনিটস, ঠিক আছে? এটা রিভিশন করে আসবে ক্লাস